সময় অস্ত্র বললে তো সময় চলে গেল। মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? বক্তব্য আরো 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। মাননীয় স্পিকার, 2 মিনিটে তো আমি বাজেটের কিছু বলতে পারলাম না। এখান থেকে 2 মিনিট স্টার্ট হবে। আমি গর্বের সঙ্গে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রী সরকার যে ধারাবাহিক সংস্কার জবাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টি টেবিল আলোচনা। শুরুতেই বলে নিচ্ছি, আজকে 23শে জুন মঙ্গলবার 2026 সাল, বাংলা 9 আষাঢ় 1433 বঙ্গাব্দ, আরবি 8ই মহরম 1448 হিজরি। আজকে সূর্যোদয় হয়েছে 5টা 12 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 49 মিনিটে। আজকে হাওয়ায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। দর্শক শ্রোতা, এবার আমরা চলে যাব মূল আলোচনায়। বরাবরের মতো আজকে আমাদের দুইজন অতিথি, শুরু ভূঁইয়া এবং সরু আলী। প্রথমে আমি প্রশ্ন করব শুরু ভূঁইয়ার কাছে। শুরু ভূঁইয়া, তোমাকে টি টেবিল আলোচনায় স্বাগতম। শুরু ভূঁইয়া, তুমি আমাকে শুনতে পাচ্ছ? শুরু ভূঁইয়া, তোমার কাছে আমার প্রশ্ন, আমরা দেখলাম যে জাতীয় সংসদে একজন মহিলা সাংসদ বক্তৃতা দিচ্ছেন এবং বক্তৃতা দিচ্ছেন, উনি বলছেন যে ওনার টাইম চলে যাচ্ছে, উনি বলছেন যে আমার টাইম এখন শুরু হোক, উনি বলছেন যে আমি কি লাইনে আছে কিনা। আমি জাস্ট বুঝতে পারলাম না যে জাতীয় সংসদে প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ হচ্ছে, সেখানে একজন সংসদ সদস্য ঠিক মতো কথা বলতে পারছেন না। আমরা যদি পাশাপাশি দেখি যে এনসিপির একজন সংসদ, যে কিনা ডক্টর মিতু, তার রাজনীতির বয়স হয়নি 2 বছর, কিন্তু উনি চমৎকার বক্তৃতা দিচ্ছেন। পাশাপাশি আমরা দেখছি যে সরকারি দলের সাংসদ অত্যন্ত সিনিয়র, অর্থাৎ ওনারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছেন, কিন্তু ওনাদের বক্তৃতা শুনলে মনে হয় যে এইমাত্র হয়তো ওনারা কোনো গ্রাম থেকে উঠে এসেছেন। তুমি কি আমাকে বলবে এই ব্যাপারে যে আসলে যোগ্য ব্যক্তিরা সংসদে না গেলে কি হয়? সময় অস্ত্র বললে তো সময় চলে গেল। মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? বক্তব্য আরো 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। মাননীয় স্পিকার, 2 মিনিটে তো আমি বাজেটের কিছু বলতে পারলাম না। এখান থেকে 2 মিনিট স্টার্ট হবে। আমি গর্বের সঙ্গে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রী সরকার যে ধারাবাহিক সংস্কার জবাব। এবার একটু ট্রেজারি বেঞ্চের দিকে একটু আপনার অনুমতি নিয়েই বলছি। মাননীয় স্পিকার, সরকার অনেক ভালো ভালো নারী বান্ধব প্রজেক্ট নিয়েছেন এবং আমি এটাকে সাধুবাদ জানাই। নমস্কার, টি টেবিল আলোচনায় আপনাকেও স্বাগতম। আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যোগ্য ব্যক্তিরা যদি সংসদে না যান, তাহলে আইন প্রণয়নের মান ও জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। সংসদে বিতর্কের মান নেমে যায় এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না। আপনি যে উদাহরণগুলো দিলেন, তাতে স্পষ্ট বোঝা যায় যে একজন বক্তার দক্ষতা তার অভিজ্ঞতা বা দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, এই পরিস্থিতি বদলানোর উপায় কি? না, আমার মনে হয় যে এই পরিস্থিতি বদলানোর একমাত্র উপায় হচ্ছে যে দলীয়করণ, অর্থাৎ পরিচিত ব্যক্তিকে নেওয়া বা স্বজনপ্রীতি। আমরা যদি দেখি যে আমরা শুনেছি যে এই মহিলা সাংসদদেরকে নির্বাচিত করার যে প্যানেল ছিল, সেখানে ছিলেন জনাব রুহুল কবির রিজভী, অর্থাৎ ওনাকে যারা সেবা সুস্থতা করেছে তাদেরকেই উনি নমিনেশন দিয়েছে বলে একটা অভিযোগ রয়েছে। আমরা দেখেছি যে উনি দীর্ঘদিন পার্টির অফিসে থাকতেন, কোনো ধরনের হুলিয়া ছিল না, তারপর উনি পার্টির অফিসে থাকতেন। ঠিক সেই সময় ওনাকে যার খোঁজখবর নিয়েছেন, যারা ওনাকে রান্না করে এনে খাইয়েছেন, অর্থাৎ তাদেরকেই উনি সম্ভবত এখানে স্বজনপ্রীতির একটা বিষয় হয়েছে, যার ফলশ্রুতিতে যোগ্য নেত্রীরা, যোগ্য প্রার্থীরা আড়ালে পড়ে গেছে। এখন অযোগ্য প্রার্থীরা সংসদে কথা বলতে পারছেন না, লেজে গোবরে এক করে ফেলছেন। দর্শক মণ্ডলী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আজকে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা ঘোষণা দিয়েছিল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং আমরা দেখেছি সেটা তারা করেছে। অলরেডি বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে এবং মশাল মিছিল হয়েছে। এরই প্রেক্ষিতে সরকারি দল, অর্থাৎ আমরা যদি বলি বিএনপি এবং বিরোধী দল জামাত শিবির, তারাও এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে যেন তারা রাস্তায় নামতে না পারে। এবং সরকার ব্যাপক পুলিশ মোতায়েন করেছে ধানমন্ডি 32 নম্বর সহ সারা দেশে। এরই মধ্যে আওয়ামী লীগ সংগঠন যারা নিষিদ্ধ ঘোষিত, তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিংও করেছে এবং সরকার একটু ভীতু হয়ে বিভিন্ন জায়গায় পুলিশও মোতায়েন করেছে।
দর্শক মণ্ডলী, এবার আমি প্রশ্ন করব সুরু ভূঁইয়ার কাছে। সুরু ভূঁইয়া, তোমার কাছে আমার প্রশ্ন যে আমরা দেখলাম যে সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা ব্যাপক দুর্নীতিতে এবং ঘুষ বাণিজ্যে জড়িয়ে গেছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে ওনারা বিভিন্ন ভালো পদের আশায় 300 টাকার স্ট্যাম্পে চুক্তি করছে যে ওনাদেরকে এই পদে নিয়ে গেলে ওনারা এত টাকা দিবে, অর্থাৎ তারা সরকারি কর্মকর্তা। আমরা যদি দেখি যে একজন কর্মকর্তা যেখানে সিভিল এভিয়েশনের কর্মকর্তা উনিও এরকম চুক্তি করেছেন এবং ওনারা এইসব ঘুষের টাকা দিয়ে পরিবার সব বিলাসী জীবনযাপন করছেন। আমরা আরও দেখতে পাচ্ছি যে একজন কর্মকর্তা সে ক্যালকুলেটরে হিসাব করে তার ঘুষের টাকা চাচ্ছে। এটা করতেই পারে, যেহেতু ওনার হিসাব আছে একটা ঘুষের, সেটা উনি চেয়েতেই পারে, ক্যালকুলেটর হিসাব করতেই পারে। তোমার কাছে আমার প্রশ্ন যে আমরা তাহলে নতুন সরকার বা নতুন একটা অদ্ভুতখানের পরে আমরা কি পেলাম? সরকারি কর্মকর্তারা তাদের জায়গায় থেকে বহল তবিয়তে দুর্নীতি করছে এবং ঘুষ খাচ্ছে। তুমি কি এ ব্যাপারে আমাকে বলবে যে আসলেই কোনো পরিবর্তন আমরা পেয়েছি কিনা? 15-20 টাকা আসে, 30,000 তো কম করে নেন। বক্তব্যটা দুদককে শক্তিশালী করা হলে কেন সরকারগুলো ভয় পায় কিছু কিছু আমরা বুঝি। সরকারে সরাসরি যুক্ত থাকে রাজনীতিবিদরা এবং পরোক্ষভাবে যুক্ত থাকে আমলারা। সেই কারণেই দুর্নীতি দমন কমিশন যদি সরকারি কর্মকর্তাদের মাঝে দুর্নীতির এই ভয়াবহ চিত্রটি অত্যন্ত উদ্বেগজনক। আপনার এই পর্যবেক্ষণ খুবই বাস্তবিক এবং দুর্ভাগ্যজনক হলেও এটি আমাদের দেশের প্রশাসনিক ব্যবস্থার একটি কঠিন সত্য। যখন দেখি যে সরকারি পদের জন্য স্ট্যাম্পে চুক্তি করা হচ্ছে বা ক্যালকুলেটর টিপে ঘুষের হিসাব চাওয়া হচ্ছে, তখন এটি স্পষ্টভাবে বোঝা যায় যে দুর্নীতি কতটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। কোনো সরকারের পরিবর্তন বা রাজনৈতিক উত্থান পতনের সাথে সাথে এই গভীর শিকড় উপড়ে ফেলা রাতারাতি সম্ভব নয়। এর জন্য প্রয়োজন শুধুমাত্র মুখের কথা নয়, বরং সুনির্দিষ্ট ও কঠোর আইনি পদক্ষেপ, জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রশাসনিক সংস্কার। শুধু প্রশাসন নয়, বিচারহীনতার সংস্কৃতি এবং লোভ যখন নীতিবোধকে ছাড়িয়ে যায়, তখনই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমলাতান্ত্রিক জটিলতা কমানো, কাজের স্বচ্ছতা বাড়ানো এবং দুর্নীতি দমন কমিশনকে আরো স্বাধীন ও শক্তিশালী করা অত্যন্ত জরুরি। আপনি কি মনে করেন শুধুমাত্র কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই দুর্নীতি রোধ করা সম্ভব, নাকি আমাদের মানসিকতা ও সংস্কৃতিরও পরিবর্তন প্রয়োজন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমাদের মানসিকতা পরিবর্তন করা প্রয়োজন। পাশাপাশি দুর্নীতি রোধ করার জন্য দুর্নীতি দমন কমিশনকে অ্যাক্টিভ করা দরকার। আমরা জানতে পেরেছি যে দুর্নীতি দমন কমিশন বর্তমানে কোনো তদন্তই করছে না। ওনারা অভিযোগ নিচ্ছেন কিন্তু ওনারা কোনো তদন্ত করছেন না। হয়তো সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণে ওনারা এখনও অ্যাক্টিভ না। আমরা আশা করব এই দুর্নীতি বন্ধ করার জন্য, কারণ দুর্নীতি বন্ধ না করলে একটি রাষ্ট্র কখনোই টিকতে পারে না বা উন্নতির উপরে উঠতে পারে না। দর্শক মণ্ডলী, এবার আমাদের নিয়মিত আয়োজন স্বাস্থ্য টিপস। এ ব্যাপারে আমি প্রশ্ন করব সরুব আলীর কাছে। সরুব আলী, তোমার কাছে আমার প্রশ্ন যে আমরা দেখলাম যে একজন সংসদ সদস্য জনাব শাহাদাত হোসেন সংসদে একটি আইন করার প্রস্তাব দিয়েছেন যে বিয়ে বাড়িতে অতিরিক্ত খরচ হয়। আমি যদি তোমাকে বলি যে বিয়ে বাড়িতে আসলে অতিরিক্ত খরচটা হয় খাওয়া দাওয়ার ব্যাপারে। আমরা জানি যে বিয়ে বাড়ির খাবার সম্পূর্ণ অস্বাস্থ্যকর এবং খুব সুস্বাদু হয় এবং এই জন্য বাবুর্চিরা বিভিন্ন সুস্বাদু করার জন্য তারা প্রতিযোগিতায় মেতে ওঠে, কে কত ভালো রান্না করতে পারে। আমরা জানি যে এই খাবারটা সম্পূর্ণ অস্বাস্থ্যকর এবং এই খাবারটা খেলে গ্যাস্ট্রিক সহ নানা ধরনের রোগ হতে পারে। তোমার কাছে আমার প্রশ্ন যে আমাদের অতিরিক্ত খেলে কি সমস্যা হতে পারে? আমরা জানি যে অতিরিক্ত খেলে সেটা চর্বি হিসেবে শরীরে জমা হয়। তুমি কি আমাকে বলবে যে অতিরিক্ত খেলে আমাদের কি ক্ষতি হতে পারে? একদম সঠিক প্রশ্ন। অতিরিক্ত খাওয়ার ফলে আমাদের শরীরে চর্বি জমে, যার ফলে ওবেসিটি হতে পারে, রক্তচাপ বাড়ে, কোলেস্টেরল বেড়ে যায়, আর দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হৃদরোগের মতো গুরুতর অসুখের ঝুঁকি বাড়ে। তাই বিয়েবাড়ির খাবারের দিকটা একটু সচেতনভাবে দেখা দরকার, যেন সেগুলো স্বাস্থ্যকর এবং পরিমিত পরিমাণে পরিবেশিত হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, বিয়েবাড়ির খাবারের ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। আমরা জানি যে বিভিন্ন সময় বিয়েবাড়িতে খেতে গেলে বাচ্চাদেরকে বা কিছু লোকদেরকে বলা হয়, এই তোরা ভাত বাদ দিয়ে শুধু মাংসটা খা। আসলে এ ধরনের খাওয়া উচিত না। অতিরিক্ত খেলে আমাদের শরীরে চাহিদার বাইরে বেশি খেলে আমাদের শরীরে যেটি আপনি খাবেন সেটি চর্বি হিসেবে শরীরে জমা হবে। এতে আপনার দীর্ঘমেয়াদী অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা আছে। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনা এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।